ভাই নিখিল আডবাণী কিছু শো বানিয়েছে, ফ্রিডম অ্যাট মিডনাইট সিজন 2টা কমপ্লিট করলাম। ঘ্যামা হয়েছে, মানে ঘ্যামা, মানে আমার তো দেখতে দেখতে মনে হচ্ছিল যে ভাই শেষ যেন না হয়, আরও আমি দেখতে চাই, আরও দেখতে চাই। বাট এটার পরবর্তীতে আর সিজন মনে হয় আসবে না, বিকজ দেখিয়ে দিয়েছে 1947 স্বাধীনতা পেয়ে গেছি, তারপরে যা যা হলো, মহাত্মা গান্ধীর সাথে যা হলো সবই দেখিয়ে দিয়েছে আমাদেরকে। তো আর এর পরবর্তীতে আর সিজন আসার কোনো স্কোপ নেই। বাট যা গল্পটা বলেছে, তো আমার মনে হচ্ছে মোস্ট প্রবাবলি, দেখি এবছর কীরকম কী শোজ আসে, বাট এটা 2026-এর ওয়ান অফ দ্য বেস্ট শো হবে বলে মনে হচ্ছে। এতটাই ভালো মেকিং, এতটা ভালো পারফরমেন্স, এবং সিজন 1টা জাস্ট একটা বিল্ড আপ ছিল, ঠিক আছে, যে জিনিসপত্রগুলোকে এস্টাবলিশ করেছিল। সেকেন্ড সিজনে গিয়ে যে মেন জায়গাটা যখন খুলেছে, এবং সেখানে একটার পর একটা ইভেন্ট যেভাবে আসছে দেখবার মতো, এবং ওয়েল রিসার্চ, এবং সবই দেখিয়েছে, ঠিক আছে, মানে কোনো একটা দিক চেপে যাবো, একটা ন্যারেটিভ দেখাবো না, সেটা কিন্তু দেখায়নি। পণ্ডিত নেহেরু এবং বল্লভভাই প্যাটেলের মধ্যে, সর্দার প্যাটেলের মধ্যে যে একটা কনফ্লিক্ট ধীরে ধীরে তৈরি হচ্ছিল, সেই যে ব্যাপারটা, এবং সেটাকে তারা পরবর্তীকালে রিজলভ করছে কিভাবে, সেই যে পুরো জিনিসটা, সেই যে পুরো এপিসোডটা। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই যে প্রিন্সলি স্টেটগুলোকে যেভাবে বল্লভভাই পটেল মানে নিজে ইন্ডিয়ার দিকে নিয়ে আসে, ওই যে পুরো এপিসোডটা আছে, সে বাস্কেটে করে আপেল নিয়ে আসছে এবং ওদেরকে কনভিন্স করছে কিভাবে নিয়ে আসছে, ওটা দেখবার মতো সুপার এঙ্গেজিং লেগেছে। যারা একটু হিস্ট্রির ব্যাপারে জানেন তারা তো আরও বেশি মজা পাবেন, এবং কোনো জিনিসকে না বাদ দেয়নি, ঠিক আছে। গান্ধীর যে সব দিক সেগুলোকে দেখিয়েছে, এবং এবং ওই সময় কি দেশ তো একটা নেসেন্ট স্টেজে রয়েছে, সবে সবে জন্ম নিচ্ছে। এবার সেখানে কিন্তু অনেক লিডারের ভুলও হচ্ছে, সেটাও কিন্তু দেখাচ্ছে, নেহেরুর যে ভুল হচ্ছে, হচ্ছে, এবং তার ওই অ্যাকশনটা সে কেন নিচ্ছে সেটা একটা রিজনও দেখাচ্ছে সেইভাবে। এবং আমার সব থেকে অবাক লেগেছে, জিন্নাকে তো ভিলেন হিসাবে এস্টাবলিশ করেছে সিজন 1-এর ক্ষেত্রেও, সিজন 2-এর ক্ষেত্রে যদি বলি, এখনও নিজের ইগোর জন্যই লড়ছে জিন্না, মানে মানে কিছুতেই আর কি জিনিসটাকে, মানে জিন্না অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে চাইছে না এই ভাইলেন্স ইত্যাদি, কিন্তু মানে ওর ইগোটা ওর মাঝে চলে আসছে, তো সেই জিনিসটা দেখিয়েছে। এবার সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার জিন্নার ক্ষেত্রে লেগেছে, জিন্নাকে এমনি ভিলেন হিসেবেই দেখেছে, ওরকম কোনো সিম্পাথাইজ ইত্যাদি করেনি। বাট একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে যখন ওকে নিজের বম্বের বাড়িটা ছেড়ে চলে যেতে হচ্ছে, সেটাও নিতে পারছে না, মানে পার্টিশন ওকেও এফেক্ট করছে কোথাও গিয়ে। মানে ও একটা দেশ পেয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি তো জন্মেছে ওই বাড়িটার মধ্যে, ওটার সাথে তো স্মৃতি রয়েছে। তো বম্বের একটা অত বড়লোক বাড়ির ছেলে, তাকে যখন ছেড়ে চলে যেতে হচ্ছে সেই বাড়িটাতে, ও তখন মানে ওটা নিতে পারছে না ইনিশিয়ালি, তারপরে একটু পরে রিয়েলাইজ করছে যে আচ্ছা আমাকেও তো ছেড়ে চলে যেতেই হবে আলটিমেটলি বাড়িটা। ওই একটা মোমেন্ট জিন্নার এত সুন্দরভাবে ওয়ার্ক করেছে দেখবার মতো। তো মদনলাল বলে একটা ক্যারেক্টার আছে, যেটা যিনি গান্ধীর ওপর আর কি অ্যাসাসিনেশন আর কি অ্যাটেম্প্ট করেছিলেন, বোম মেরেছিলেন এতে, অ্যাকচুয়াল ক্যারেক্টার। এবার সেইটা প্লে করেছে ব্ল্যাক ওয়ারেন্টে, বিক্রমাদিত্য মোটবানি ব্ল্যাক ওয়ারেন্টে ওই যে 3জন জেলার দেখিয়েছিল, তো তার মধ্যে একজন ছিল আর কি, তো সেই অ্যাক্টারটাই প্লে করেছে। এবার তার যে বিল্ড আপটা, তার ক্যারেক্টারটার সাথে কী কী হয়েছিল, কেন এসে আজকে সে মহাত্মা গান্ধীর ওপর রাগ হয়েছে, কীভাবে সেটা চ্যানেলাইজ করতে পেরেছে, সেই যে পুরো জার্নিটাকে যেভাবে দেখালো, এবং তারপরে এসে তো ওর ক্যারেক্টারের যে পারফরমেন্স, স্ক্রিন টাইম কম পেয়েছে, কিন্তু যা একটা পারফরমেন্স দিয়েছে না ওখানে, এবং যেভাবে ওর বিল্ড হয়েছে, আপনি কোনো দিকটাকেই ফেলে দিতে পারবেন না। মানে আপনার মনে হবে যে যে লোকটার রাগ হচ্ছে গান্ধীর ওপরে, সেটাও কোথাও কি জাস্টিফাইড, বিকজ তার সাথে এমন অনেকগুলো ঘটনা ঘটেছে যে কারণে ওর রাগ হচ্ছে। তো একটা ব্যালেন্সড ওয়েতে কিন্তু ন্যারেটিভটা দেখিয়েছে, ন্যারেটিভটা কিন্তু ওই যেটা বললাম প্রথম দিকে, যে কোনো দিকে বায়াস নয়। কিন্তু এই যে সাবপ্লটটার কথা বললাম, এই যে গান্ধীর অ্যাসাসিনেশন, সেটার যে পুরো বিল্ড আপটা, সেটা মাঝে মাঝে আসে, সেটা খুব ইন্টারেস্টিং। এবং তার সাথে না, এই যে যখন আর্মির ভাগাভাগি হয়ে যাচ্ছে, ইন্ডিয়া পাকিস্তানের আর্মির ভাগাভাগি হয়ে যাচ্ছে, এবং সেখানে দুটো সোলজার যারা একসময় খুব বন্ধু ছিল, একজন সর্দার এবং একজন মুসলিম, তার পরবর্তীতে তাদের যখন সামনাসামনি ফেস অফ হচ্ছে, সেখান থেকে কী পরিণাম হচ্ছে, সেটাও একটা খুব ছোটো সাবপ্লট হিসাবে আসে, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। তো এই যে জিনিসগুলো না, মানে সেগুলো দারুণভাবে নিখিল আডবাণী হ্যান্ডেল করেছে। আর প্রচুর স্কেল রয়েছে, সনি লিভ বাজেটও দিয়েছে, মানে ট্রেনের ওপর দাঙ্গা হচ্ছে ইত্যাদি, মানে নেক্সট লেভেলে গিয়ে দেখিয়েছে। কাশ্মীরে হচ্ছে, গল্পটা বিভিন্ন জায়গায় শিফট করছে, রাজস্থানে যাচ্ছে, কাশ্মীরে যাচ্ছে, মানে বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় অবশ্যই শিফট করবে। তারপরে হরি সিংয়ের যে এপিসোডটা, মানে কাশ্মীরের যে কনফ্লিক্টটা, সেটাকে যেভাবে দেখিয়েছে, এবং কাশ্মীরে গিয়ে অ্যাকচুয়ালি শ্যুটও করেছে, তো প্রোডাকশন ভ্যালু দুর্দান্ত। ওই এরাটাকে যেভাবে রিক্রিয়েট করেছে সেটাও দারুণ, এবং পারফরমেন্স প্রত্যেকে, আমার মনে হয় বেস্ট পারফরমেন্স এইবারে দিয়েছে হচ্ছে বল্লভভাই পটেল, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। মানে বাকিরাও সবাই ভালো, বাট বল্লভভাই পটেলের চরিত্র যিনি করেছেন উনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। শোটা একটা জিনিস দারুণভাবে হাইলাইট করেছে, যে হয়তো ব্রিটিশদের হাত থেকে শাসনটা চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ানদের হাতে, তাদের হাতেই আসছে যাদের হাতে কিন্তু টাকা পয়সা রয়েছে। সেটার একটা হিন্টও কিন্তু দেয়। একটা জায়গা আছে, যখন 1947 রাত্রিরে আমরা স্বাধীনতা পাচ্ছি, সেখানে বোর্ডটা সরিয়ে দিচ্ছে যে ব্রিটিশ ইন্ডিয়ানস অ্যান্ড ডগস অ্যান্ড নট অ্যালাউড, ওই বোর্ডটা সরিয়ে দিচ্ছে। সেই জায়গায় যে বোর্ডটা আছে সেটা হচ্ছে মেম্বার্স আর অনলি অ্যালাউড। তো এই ছোটো ছোটো জায়গাতে না, মানে ব্যাপারটা খুব সুন্দর হিট করেছে। কেন রাত্রির 12টার সময় আমরা স্বাধীনতা পেয়েছিলাম মাঝরাতে, সেটাও একটা যেভাবে দেখিয়েছে, এবং সেটাকে ধর্মের সাথে কানেক্ট করে যে জিনিসটা দেখিয়েছে, ওটাও বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো অনেক কিছু ছিল ছোটো ছোটো জিনিস যেগুলো আমি জানতাম না, ব্রড স্ট্রোকসে আমি জিনিসপত্রগুলো জানতাম, পড়েছিলাম ছোটোবেলা থেকে, তো সেগুলো দেখতে পাচ্ছি। এবং
ভালো করে রিসার্চ করে করা হয়েছে জিনিসপত্র। আমার খুব ভালো লেগেছে, মেকিং ইত্যাদি পারফরমেন্স প্রত্যেকটা জিনিস খুব ভালো। 2026-এর ওয়ান অফ দ্য মাস্ট ওয়াচ শো এটা। আপনারা অবশ্যই ফ্রিডম অ্যাট মিডনাইট সিজন 2 দেখুন, এবং আপনারা যদি দেখে ফেলেছেন আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।